Welcome to another video. Welcome to Grammar Academy. Dear student, আশা কৰো সবে ভালে আছা। আমিও তোমালোকৰ দোৱা আশীৰ্বাদত ভালে আছো। আজি আমি আৰম্ভ কৰিব লৈছো ইংৰাজী ব্যাকৰণৰ হেড, ইংৰাজী ব্যাকৰণৰ প্ৰধান বা মাথা বুলি কোৱা হয়। গতিকে আজিৰ ক্লাছটো বিৰাট ইম্পৰ্টেণ্ট হ'ব ধৰিছে। আজিৰ ক্লাছটোত এনেহেন আলোচনা হ'ব যেটো ইংৰাজী জানিবৰ কাৰণে বা ইংৰাজী ব্যাকৰণ জানিবৰ কাৰণে সবৰেই দৰকাৰ। এনে এজন ষ্টুডেণ্ট নোলাব যে টেন্স নোহোৱাকৈ তেওঁ ইংৰাজী পাৰে বা ইংৰাজী গ্ৰামাৰ পাৰিব। অৰ্থাৎ টেন্স ইজ দ্য হেড অফ দ্য গ্ৰামাৰ। গতিকে আমি টেন্সৰ বিষয়ে এ টু জেড নলেজ ৰখাটো প্ৰত্যেকজনৰে জৰুৰী। আশা কৰিছো আজিৰ ক্লাছটো সবৰে ইণ্টাৰেষ্টিং হ'ব। লেটছ চেক আউট যে টেন্স মানে হল কাল বা সময়। টেন্স শব্দটো লেটিন শব্দ টেম্পাছৰ পৰা আহিছে। লেটিন শব্দ টেম্পাছৰ পৰা টেন্সৰ সৃষ্টি হৈছে। টেম্পাছ মানে আছিল টাইম। টাইম মানে কি? সময় বা কাল। টেন্স মানেও সময় বা কাল। টেন্সক মোট তিনটা ভাগত ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মিন্স অতীত কাল, আর ফিউচার টেন্স মিন্স ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। অর্থাৎ বর্তমানত যি চলি আছে এই সময়টোকে প্রেজেন্ট টেন্স বুলি কোৱা হ'ব। দ্যাট হ্যাড অলরেডি বিন পাস্ট অর ক্রুজড। অর্থাৎ যিখিনি আমাৰ পৰা ইতিমধ্যে পাৰ হৈ গৈছে বা অতিক্ৰম কৰি আহিছো সেই সময়খিনিক অতীত বুলি কোৱা হ'ব, আৰু যিখিনি অনাগত দিনত আহিব ধৰিছে সেইখিনি হ'ব ফিউচাৰ টেন্স। ওয়ান্স এগেইন আকৌ দেয়াৰ আৰ 4 কাইন্ডস অফ এভরি টেন্সেস। প্ৰত্যেকটো টেন্সকে 4টাকৈ ভাগত বিভক্ত কৰা হৈছে। ওপৰত প্ৰেজেন্ট, পাস্ট এন্ড ফিউচাৰ এইবোৰৰ মুখ্য আলোচনা নহয়, মুখ্য আলোচনা হ'ব এইবোৰৰ ভাগৰ বিষয়ে। সেইকাৰণে আমি ইয়াত ইমান সময় নিদি আমি তলৰ অকণমান বহল ভিত্তিত আলোচনা কৰিম যে দেয়াৰ আৰ 4 কাইন্ডস অফ এভরি টেন্সেস। অর্থাৎ প্রত্যেকটো টেন্সকে আকৌ 4টাকৈ ভাগত বিভক্ত কৰিছে। প্রেজেন্ট টেন্সৰ 4টা ভাগ, পাস্ট টেন্সৰ 4টা ভাগ, ফিউচার টেন্সৰ 4টা ভাগ, মোট 12টা টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সৰ যি ভাগ 4টা সেই ভাগেই পাস্ট টেন্সতো আছে, সেই ভাগেই ফিউচার টেন্সতো আছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যি 4টা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আৰু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক সেইকেইটাই পাস্ট টেন্সতো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আৰু পারফেক্ট কন্টিনিউয়াস, বা ফিউচার টেন্সতো ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট আৰু পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রত্যেকটো টেন্সতেই এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আৰু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই। তো প্রথমে আমি ইনডিফিনিটর অর্থাৎ প্রেজেন্ট টেন্সর বিষয়ে আমি আজি আলোচনা কৰিম যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টা টেন্স প্রেজেন্ট টেন্সৰ ভাগৰ ভিতৰত আছে। জেনারেলি যিবোৰ আমি কাম কৰোঁ, অর্থাৎ সাধাৰণতে যিবোৰ কাম কৰাব বুজায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ বিষয়ে আমি আলোচনা কৰিব ধৰিছো যে সাধাৰণতে যিবোৰ কাম কৰাব বুজায়, লগতে অব্যয়গত কাম যিবোৰ আমাৰ অভ্যাসত পৰিণত হৈ গৈছে। তাৰপিছত আছে চিৰসত্য ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ, আৰু মৰেল সেন্টেন্স অর্থাৎ মহৎ লোকৰ বাণী যিবোৰ, সেইবোৰ বাক্যকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ভিতৰত পৰিব। অর্থাৎ ইয়াত আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত মোট 4টা পার্ট পালো। এটা হল সাধাৰণতে যিবোৰ কাম কৰাব বুজায়, জেনারেলি যিবোৰ আমি কাম কৰোঁ। তাৰপিছত আছে হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাসত পৰিণত হৈ গৈছে। তাৰপিছত আছে ইউনিভার্সাল ট্রুথ, চিৰসত্য ঘটনা। তাৰপিছত আছে মৰেল সেন্টেন্স অর্থাৎ মহৎ লোকৰ বাণী যিবোৰ। এই 4টা পাৰ্টকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুলি কোৱা হ'ব। এতিয়া যদি আমি প্ৰত্যেকটোৰে একোটাকৈ উদাহৰণ লওঁ, যেনে আই গো টু মার্কেট, মই বজাৰলৈ যাওঁ, এইবোৰ সাধাৰণতে কৰোঁ, নৰ্মেলি আমি কৰোঁ এইবোৰ কাম। বা উই ড্রিঙ্ক টি, আমি চাহ খাওঁ, অর্থাৎ এইবোৰ আমি সাধাৰণতে কৰোঁ, সেইবোৰ কাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ভিতৰত পৰিব। 2 নম্বৰত আছে কি? হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অব্যয়গত কাম। অব্যয়গত কাম কি? আমি দৈনন্দিন ৰাতিপুৱা টোপনিৰ পৰা উঠিয়েই ব্ৰাছ কৰোঁ, এইটো আমাৰ অভ্যাসত পৰিণত হৈ গৈছে। অর্থাৎ ব্ৰাছ কৰিব নোৱাৰিলে আমাৰ যেন মানে নচলে, আৰু এইটো আমাৰ অভ্যাসত পৰিণত হৈ গৈছে। সৰুৰ পৰাই আমাৰ এইটো অভ্যাসত পৰিণত হৈ গৈছে যে ৰাতিপুৱা টোপনিৰ পৰা উঠাই মানেই ব্ৰাছটো কৰিব লাগিব। অর্থাৎ এইবাৰ আমাৰ অভ্যাসত পৰিণত হৈ গৈছে। বা আমি দৈনন্দিন গা ধোওঁ, দৈনন্দিন গা ধোৱাটো আমাৰ কাৰণে এটা অভ্যাসত পৰিণত হৈ গৈছে মানৱ জাতিৰ কাৰণে। আমি যদি আদিম যুগৰ কথা চিন্তা কৰোঁ, আদিম যুগত মানুহে গা ধোৱাৰ ব্যৱস্থা নাছিল, আদিম যুগত ব্ৰাছ কৰাৰ ব্যৱস্থা নাছিল, তথাপি মানুহ 1000 বছৰ, 1500 বছৰ, 2000 বছৰলৈকেও মানুহ জীয়াই থাকিছে। কিন্তু আজিৰ যুগত আমাৰ এইটো অভ্যাস হৈ গৈছে
যে আমি দৈনন্দিন ৰাতিপুৱাৰ টোপনিৰ পৰা উঠিয়েই ব্ৰাছটো কৰিম বা দিনত কোনোবা এটা টাইমত আমি ডেইলি গা ধুম নিয়ম কৰি, এইবোৰ আমাৰ অভ্যাসত পৰিণত হৈ গৈছে। তাৰপিছত আছে ইউনিভাৰ্চেল ট্ৰুথ, অৰ্থাৎ চিৰসত্য ঘটনা। চিৰসত্য ঘটনা বুলি ক'লে কোনবোৰক বুজায়? যেনে দ্য ছানৰাইজেছ ইন দ্য ইষ্ট, দ্য ছানছেটছ ইন দ্য ৱেষ্ট, বা কোল ইজ ব্লেক, মিল্ক ইজ হোৱাইট, অইল ফ্লটছ অন ৱাটাৰ, আইচ ফ্লটছ অন ৱাটাৰ, এইবোৰ। যেনে সূৰ্য পূব পিনে উদয় হয়, সূৰ্য পূব ফালে পশ্চিম ফালে মাৰ যায়, কয়লা কলা, গাখীৰ বগা, তেল পানীত ভাহে বা বৰফ পানীত ভাহে বা উপঙে, এই জাতীয় বাক্য যিবোৰ সদায় একেই থাকে, পৰিৱৰ্তন নহয়, তেনেবোৰ। কয়লা কলা, এইটো আমি জন্মৰ আগৰ পৰাই কয়লা কলা, অৰ্থাৎ সেই যে জন্মৰ পিছৰ পৰা দেখি আহিছো কয়লা কলা, এতিয়াও কয়লা কলাই আছে। গাখীৰ বগা, গাখীৰটো সদায়ে বগা। এতিয়া আমাৰ ইণ্ডিয়ান গাখীৰো বগা, আমেৰিকান গাখীৰো বগা, অৰ্থাৎ চব দেশৰ গাখীৰেই বগা। কয়লা যদি আমাৰ ভাৰতবৰ্ষৰ কয়লা কলা, তেন্তে গোটা পৃথিৱীৰ দেশৰ কয়লাই কলা, অৰ্থাৎ চব জায়গাতে একে। তাৰপিছত আছে কি মৰেল সেন্টেন্স, অর্থাৎ মহৎ লোকৰ যিবোৰ বাণী আছে, এইটোত অকণমান কনফিউজন আছে চবৰে। এইটোৰ ওপৰত অকণমান বেছিকে গুৰুত্ব দিবা কথাটোত, যে মেক্সিমামে এই কথাটোত ভুল কৰে, যে মহাত্মা গান্ধীয়ে কৈছিল সত্যৰ সদায় জয়, আমি নৰ্মেলি কওঁ। দিছ ইজ নট ট্ৰু একচুৱেলি। একচুৱেলি ট্ৰু ইজ মহাত্মা গান্ধীয়ে কয় যিবোৰ মৰেল সেন্টেন্স, যিবোৰ মৰেল সেন্টেন্স বা মহৎ লোকৰ বাণী আমি আমাৰ ভাষাত কওঁ, তেনেবোৰ বাক্য সদায় প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত প্ৰকাশ কৰিব লাগে। মহাত্মা গান্ধী কৈছিল নহয়, মহাত্মা গান্ধী কয়, অৰ্থাৎ মহাত্মা গান্ধী সেজ নন ভাইলেন্স ইজ দ্য হাইয়েস্ট ভাৰ্চু। মহাত্মা গান্ধী said, this is not true. মহাত্মা গান্ধী says নন ভাইলেন্স ইজ দ্য হাইয়েস্ট ভাৰ্চু। তো এতে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন কেনেকে হয়, এটা বাক্য বা এটা টেন্স কেনেকে গঠন কৰা হ'ব, তাৰ বিষয়েও আমি তলত এটা ফৰ্মেশ্যন লিখি থৈছো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন কৰিবলৈ হলে সাবজেক্ট লাগিব, ভার্ব লাগিব, অবজেক্ট লাগিব। অবজেক্টটো আচলতে অপচনেল, যদি থাকে থাকক, নাথাকিলেও চলিব। কিন্তু মেইন টার্গেটটো হল এটা বাক্য গঠন কৰিবলৈ, মেইন টার্গেটটো বা মেইন বিষয়বস্তুটো হল মেইন ভার্ব। এতে মেইন ভার্বটো কোন অৱস্থাত বহি আছে? আমি আগৰ ক্লাছটোত কৈছিলো যে ভাৰ্বৰ মুঠ তিনটা ফৰ্ম থাকে, তিনটা ৰূপ থাকে। এটা হল প্ৰেজেন্ট ফৰ্ম, আনটো হল পাষ্ট ফৰ্ম, আনটো হল পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম। এতিয়া ইয়াত আমাৰ কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এতিয়া ভাৰ্বৰ এইটো কোন ফৰ্মত আছে? 1 নম্বৰ ফৰ্মত আছে। আমি কেনেকে গম পালো? আগৰ ক্লাছটোত আমি শিকাইছিলো ভাৰ্বৰ তিনটা ফৰ্ম, ভার্ব অর্থাৎ বি, বি2 বা বি3, অর্থাৎ ইয়ার উপৰত একো নাই, তার মানে কি 1 আছে। গণিতের ভাষাত আমাক শিকাইছে যে যার উপৰত একো নাথাকে তার উপৰত 1 থাকে, অর্থাৎ এইটো আন্ডারস্টুড থাকে, অর্থাৎ সাইলেন্ট থাকে, সেইটো দেখা নাযায়। এতিয়া ইয়াত ভার্ব 1 নম্বৰ ফৰ্ম, অর্থাৎ বি1 আছে, ভার্বৰ 1 নম্বৰ ফৰ্ম আছে। গতিকে যিকেইটা ভার্বৰ 1 নম্বৰ ফৰ্ম সেইকেইটা এই টেন্সত ব্যৱহাৰ কৰা হ'ব। এতিয়া আমি যদি এটা উদাহৰণ লওঁ, যে আই ডু দা সাম, আই ডু দা সাম, মই অঙ্কটো কৰো। এতিয়া এই বাক্য কোন টেন্সত পৰিলে আমি কেনেকে গম পাম? আই কি সাবজেক্ট, ডু কি ভার্ব, দা সাম কি অবজেক্ট। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ইজ হাউ ক্যান উই রেকগনাইজ দ্য সাবজেক্ট? আমি সাবজেক্টটো কেনেকৈ রেকগনাইজ কৰিম বা ধৰিব পাৰিম যে বা চিনিব পাৰিম যে এইটো সাবজেক্ট, বা সাবজেক্টবোৰ কোনবোৰ হয়, কোনবোৰকে একোটা সাবজেক্ট বুলি কয়? মনত ৰাখিব যে পৃথিৱীত যিমানকেইটা নাম আছে বা নাউন বুলি এক কথা যদি কওঁ, নাউন যিবোৰ আছে প্ৰত্যেকটো নাউনে একোটা সাবজেক্টৰ ভিতৰত পৰে। আকৌ প্ৰত্যেকটো প্ৰনাউনেও একোটা সাবজেক্টৰ ভিতৰত পৰে। এতিয়া প্ৰনাউনৰ সংখ্যা কিমান? মুঠ 7, 7টা প্ৰনাউন আছে, সেই 7টা প্ৰনাউনেই সাবজেক্টৰ ভিতৰত পৰে। তাৰপিছত আছে কি ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া, যি পদে কোনো কাম কৰা বা হ'ব বুজায়। অর্থাৎ যেনে এই বাক্যটো লক্ষ্য কৰা, আই ডু দা সাম, মই অঙ্কটো কৰো, এই বাক্যত কাম কি? কৰা, গতিকে কৰা হ'ব ভার্ব। যদি কওঁ যে হি ইটস রাইস, তেও ভাত খায়, ইয়াত এই বাক্যটোত কাম কৰাটো কি? খোৱা, গতিকে খোৱাটো হ'ব ভার্ব। তাৰপিছত আছে কি অবজেক্ট। অবজেক্টটো সদায় সাবজেক্ট আৰু ভার্ব এই দুইটাৰ অৰ্থৰ ওপৰত নিৰ্ভৰ কৰি অবজেক্টটো ব্যৱহাৰ কৰা হয়। অবজেক্টবোৰ জেনাৰেলি যিবোৰ নাউন আছে, এই নাউনবোৰো অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, বা প্রনাউনবোরও অবজেক্ট হিসেবে ব্যবহার হয় যদি প্রনাউনের অবজেক্টিভ কেস ব্যবহার করা হয়। প্রনাউনের নমিনেটিভ কেস ব্যবহার করলে সেইটো সাবজেক্ট হয়। নমিনেটিভ কেস মানে হল কর্তাকারক,
আৰু অবজেক্টিভ কেছ মানে হ'ল কৰ্মকাৰক, অৰ্থাৎ অবজেক্টিভ কেছ যেনে আইৰ অবজেক্টিভ কেছ হ'ল মি, উইৰ অবজেক্টিভ কেছ হ'ল আছ, হিৰ অবজেক্টিভ কেছ হ'ল হিম, শিৰ অবজেক্টিভ কেছ হ'ল হার, ঠিক তেনেকে এই লিষ্টটো আমি দিম ইন ফিউচাৰত। গতিকে যদি আমি অবজেক্ট প্ৰনাউনৰ অবজেক্টিভ কেছ ব্যৱহাৰ কৰোঁ সেইটো আমি অবজেক্ট হিচাপেও ব্যৱহাৰ কৰিব পাৰিম, অন্যথাই নাউনবোৰেই অবজেক্ট হিচাপে ব্যৱহাৰ কৰা হয়। এতিয়া নাউনবোৰ বুলি কোৱাৰ লগে লগে যদি আমি উদাহৰণ লওঁ যে হি ইটস, হি কি সাবজেক্ট, ইট কি ভার্ব, এতিয়া আমি অবজেক্ট ধৰি ললো যে কলেজ, তেন্তে উত্তৰটো কি আহিল হি ইটস কলেজ, তেওঁ কলেজ খায়। এতিয়া আমি আগতেও কলো যে সাবজেক্ট আৰু ভার্ব এই দুইটাৰ অৰ্থৰ ওপৰত নিৰ্ভৰ কৰি একটা অবজেক্ট ব্যৱহাৰ কৰা হয়, তেন্তে অবজেক্টটো কলেজ নহ'ব, হি ইটস তেওঁ খায়, অৰ্থাৎ তেওঁ খায় বুলি কোৱাৰ লগে লগে ইয়াত খোৱা বস্তুটোহে অবজেক্ট ব্যৱহাৰ কৰা হ'ব, অৰ্থাৎ ইয়াত যদি ম্যাঙ্গো লিখো হি ইটস ম্যাঙ্গো, তেওঁ আম খায়, তেন্তে বাক্যটো কাৰেক্ট হ'ব। এতিয়া এটা প্ৰশ্ন আমাৰ সন্মুখত আহিছে, সেইটো কি যে আই ডো দা সাম, মই অংকটো কৰো, হি ইটস ম্যাঙ্গো, তেওঁ আম খায়, এই দুইটাৰ মাজত এটা তফাত আছে, সেইটো কি ইয়াত ডো আৰু ইয়াত ইটস, অৰ্থাৎ মেইন ভাৰ্বৰ লগত ইয়াত এড যোগ কৰা হৈছে। আমি শৰ্টলি কওঁ, এইটোৰ বিষয়ে আমি এটা ভিডিঅ' অলৰেডি প্ৰস্তুত কৰিছো, তেওঁলোকে তাত গৈ চাব পাৰা যে ভাৰ্বৰ লগত এছ বা ইএছ ক'ত ক'ত যোগ কৰা হয়, কেনেকে যোগ কৰা হয়, সেইটোৰ বিষয়ে এটা ভিডিঅ' আপলোড কৰা আছে। এতিয়া ভার্ব যদি বাক্যটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, অর্থাৎ ইফ দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেন উই হ্যাভ টু অ্যাড এস অর ইএস উইথ দ্য মেন ভার্ব। যদি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে আৰু সাবজেক্টটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তেন্তে ভার্বৰ লগত এস বা ইএস যোগ কৰা হয়। এতিয়া এই দুইটা বাক্যলৈ আমি তুলনা কৰিম। এই বাক্যটো আই সাবজেক্ট, ডো ভার্ব, দা সাম অবজেক্ট, এতিয়া বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এতিয়া সাবজেক্টটো কি আই কোন নাম্বার কোন পার্সন, আই ইজ দ্য ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সনের যে লিস্ট আছে কনজুগেটের ফর্মুলা আমি দিছিলো, এই কনজুগেটের ফর্মুলা যদি তোমালোকে চোৱা, আমি ভিডিও আপলোড কৰা আছে, তোমালোকে চাই ল'বা যদি চোৱা নাই। সেই কনজুগেটের ফর্মুলাটোত লিখা আছে আই কোন নাম্বার কোন পার্সন, আইটো হল ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এতিয়া এই বাক্যটোত লৈ যদি আমি ধ্যান দিওঁ, হি কি সাবজেক্ট, ইট কি ভার্ব, ম্যাঙ্গো কি অবজেক্ট, এতিয়া সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এতিয়া হি কোন নাম্বার কোন পার্সন, হি ইজ দ্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সূত্রই কলে কি ইফ দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দেন উই হ্যাভ টু অ্যাড এস অর ইএস উইথ দ্য মেন ভার্ব। যদি বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এটাও আছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছিল, আৰু যদি সাবজেক্টটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ই, সেইটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, কিন্তু আইটো তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নহয়। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তেন্তে ভার্বৰ লগত এস বা ইএস যোগ কৰিব লাগে, ইয়াত এস বা ইএস যোগ কৰিছো, কিন্তু এইটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নহয় কাৰণে ইয়াত এস বা ইএস যোগ কৰা নাই। যদি ইয়াত আইৰ পৰিৱৰ্তে হি থাকে, নতুবা ইয়াত রাম থাকে, রামও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, নতুবা সি থাকে, সিও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি থাকে যিকোনো এটা, যদি দুইজন থাকে তেন্তে কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে যাবে। আকৌ যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যিকোনো এটা, অর্থাৎ রাম থাকে, নতুবা সি থাকে, নতুবা ই থাকে, নতুবা হরি থাকে, নতুবা রহিম থাকে, এনেকৈ যদি থাকে যিকোনো এটা, তেন্তে ডোৰ লগত ইয়াত যোগ হৈ যাব। ৰহিম, তেতিয়া উত্তৰ কি আহিব, ৰহিম ডাজ দা সাম, নতুবা সি ডাজ দা সাম, নতুবা হি ডাজ দা সাম, নতুবা হৰি ডাজ দা সাম, তেনেকৈ এনসার আহি যাব। আশা কৰো আজিৰ ক্লাছটো বুজাত আহিছে। যদি কাৰোবাৰ আজিৰ ক্লাছটোত কিবা প্ৰশ্ন আছে, তেন্তে কাইণ্ডলি আমাৰ কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনালে হ'ল। তোমালোকৰ যি কমেণ্ট, এই কমেণ্টে আমাক সঁচাকৈয়ে অক্সিজেন যোগায়। বহুত উৎসাহ উদ্দীপনা দিছা, বহুত ছাপোৰ্টো দিছা। আশা কৰিছোঁ এই ধৰণৰ উৎসাহ উদ্দীপনাৰ লগতে ছাপোৰ্ট তোমালোকে অনাগত দিনত দি থাকিবা। কোনোবা বিষয় যদি প্ৰশ্ন থাকে, ইংৰাজী ব্যাকৰণৰ যিকোনো প্ৰশ্ন যদি থাকে, তেন্তে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনালে হ'ল। আমি তোমালোকক যথোপযুক্ত উত্তৰ দিবলৈ আমি চেষ্টা কৰিম। আজিলৈ এইখিনিতে কৰিছোঁ। ধন্যবাদ।